আছে কোথায় সেটা? এই তো। এরকম ওপেন করলে ওরা পাবে না, না না। শেয়ার দিতে হবে। হ্যাঁ ওটা কি করবো, ওটা নিয়ে এসে শেয়ারে হ্যাঁ ক্লিক করবো, হ্যাঁ এটা স্টপ করে দিতে হবে। হ্যাঁ। আরে তোমার করা যেতে পারি। এই আপনাদের ডিভাইসে শোনেন, আমি একটু কথা বলি। আপনাদের ডিভাইসে কি লাইন আছে? ডিভাইসে লাইন আছে? হ্যাঁ, ওপেন করেন। অথবা আপনাদের যদি, হ্যাঁ, অথবা আপনাদের যদি কাছে শীট থাকে সেটাও দেখতে পারেন। এক্সাম মেথডের শীটটা নেই এখন, যেটা আমি দেখাচ্ছি। আপনি সামনে আসুন, সামনে আসুন। না, আপনাদের ডিভাইসটা ওপেন করেন। এটা টেনশন করার কিছু নেই, সব স্টুডেন্ট গুলো ভালো করবে। হ্যাঁ, কি আমি জানি, ওই ওই সাজানুর জানে। এই সাজানুর, সাজানুর, এরা তো করতে পারে না। এরা তো করতে পারে না। এরা কি লাগছে না? ওয়াইফাই লাগিয়ে তোদের স্টুডেন্টগুলো আপনাদের তোদের দেখতে পারবেন নেট নেট দুর্বল। আপনারা এইটা হলো আপনাদের যে ইয়ার পিডিএফ ফাইল আছে, পিডিএফ ফাইল, হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা পিডিএফ ফাইল আপনাদের ফোনেও তো থাকার কথা। গ্রুপে তো সব দেয়া আছে, এক্সাম মেথডটা আপনাদের এর মধ্যে নাই দেখি। এটা এত টেনশন করার কিছু নেই। হুম, কোনটার কপি? ও, এসব এত কিছু প্রিন্ট দেওয়ার দরকার ছিল? আচ্ছা, আজকে বোঝা যাবে নি, আর পরীক্ষার হলে গেলে সব এমনি বোঝা যাবে। টেনশন হওয়ার কোনো দরকার নাই তো। আচ্ছা রাখেন, দেখি আমি একটু কথা বলি। দেখেন এক্সাম মেথড এখানে শেষের দিকে আছে, দেখেন। আপনারা তিনজন যখন ওইখানে আসেন, একটু আপনি একটু ওইখানে আসেন, তিনজন একটু বসেন, টেনশন মুক্ত হয়ে যাবে। আর মনে করবেন যে পাস না, এমনি ভালো রেজাল্ট হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, একটু ওপেন করেন। দেখেন এখানে লিসেনিং, স্পিকিং আর রিডিং এন্ড রাইটিং আছে না? বাম পাশে লেখা আছে, মাঝখানে রাখেন ডিভাইসটা, উনি একটু দেখুক। তো এই লিসেনিং যেটা, এটা আমাদের কোনো কাজ নেই। এমসিকিউ, গ্যাপলিং, ম্যাচিং, এটা এটা আপনাদের কিন্তু প্র্যাকটিস করার কথা ক্লাস। আমার কথা কি বোঝা যাচ্ছে? ক্লাসে প্র্যাকটিস করার কথা, তার উপরে মার্কস আছে। যেহেতু আপনাদের পরীক্ষায় 100 মার্ক হবে, 100 মার্ক থাকবে মোট, কিন্তু পরীক্ষা দিবেন 30 মার্কসের। বোঝা গেছে কিনা? তাহলে আর কত বাকি থাকে? 70। এই 70 মার্কসটা আমি নিজে দিয়ে দেবো আপনাদের। এটা কি বোঝা গেছে আমার কথা? তাহলে 70-র মধ্যে নিয়ে তো কোনো টেনশন নাই। টেনশন হচ্ছে 30 নিয়ে। 30-র মধ্যে 11 পেতে হবে আপনাদের পাস করতে গেলে, 11 নাম্বার পেতে হবে। তো 11 পায় না এরকম কোনো রেকর্ড আজ পর্যন্ত দেখা যায়নি আমার এই প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে। এখনো পর্যন্ত কোনো স্টুডেন্ট ইংলিশে ফেল করেনি। বোঝা গেছে? এরপরে 20-এর উপরে যারা পায় এরা একটা ভালো মানে র্যাঙ্কিং এ চলে যায়। মানে এদের যখন ভাইবা হয়, বিশেষ করে ওই যে এনটিআরসি এর, এদের সার্টিফিকেটটা একটু দেখে হাতে করে। কারণ সার্টিফিকেট আপনার ভাইবা বোর্ডে আগে দেখে ইংলিশের অবস্থানটা কি একটা স্টুডেন্টের, ঠিক না? ও কিন্তু রেজাল্ট দেখার সাথে সাথে দেখে ইংরেজিতে কত পেয়েছে, এসএসসি হলে অঙ্ক কত পেয়েছে, এই দুটো, এরপর অন্যান্য সাবজেক্ট। তো মার্কসটা মোটামুটি একটা সম্মানজনক অবস্থায় পৌঁছানোর চেষ্টা করতে হবে, এটা হলো জিনিস। মার্কশিট থাকে ভাইবা বোর্ডে, মাঝে মাঝে দেখবেন যে মার্কশিট নিয়ে যেতে বলে। ওরা ওই র্যাঙ্কিংটাকে, যে যে সাবজেক্টে আমি এই টিচারটা নিয়োগ দিচ্ছি, এই সাবজেক্টে এই স্টুডেন্টের মানে এই টিচারের পারফরমেন্স কেমন, এজন্য মার্কশিট নিতে পারে। বোঝা গেছে আমার কথা? তারপরে জিজ্ঞাসা করে যে আপনার এই সাবজেক্টের রেজাল্ট কেমন ছিল। এটা আমরা বিভিন্ন সময় দেখেছি, আমরাও কোথাও বোর্ডে গেলে এটা জিজ্ঞাসা করি। আপনাদের যখন ভাইবা হবে এক্সটার্নাল, দেখেন যখন ভাইবা নেবে এখানে, আপনাদের এই পরীক্ষার পরে, ফাইনাল পরীক্ষার পরে ভাইবা হবে, তখনও জিজ্ঞাসা করবে। প্রশ্ন করার সময় যে আপনি কোন সাবজেক্টে ভালো, কোন সাবজেক্টে আপনার নাম্বার বেশি ছিল, তার উপরেই প্রশ্ন করে টিচার। বোঝা গেছে? এখানেও আমরা সেই কাজ করে থাকি।
আমরা যখন বাইরে ভাইবা নিতে যাই, এই আমাদের ফাইনান্সের ভাইবা বাইরে নিতে যাই, তখন তো এই কাজই করি। তো ইংলিশে যেন একটা মোটামুটি একটা মার্কস আসে, এর জন্য চেষ্টা করতে হবে। ফেলের জন্য টেনশন করে কোনো লাভ নেই, এটা হবে না, হওয়ার সুযোগ আল্লাহর রহমতে নেই। বোঝা গেছে? তাহলে টেনশন ফ্রি। এইবার আমরা এখানে দেখছি স্পিকিং এর একটা জায়গা আছে, মার্কস কত? 10 দেখেন। লিসেনিং এ কত? 5 না? লিসেনিং এ 5, তাই তো? বুঝিনি? ওই যে লিসেনিং এ টোটাল মার্কস আছে দেখেন 5, তারপর নিচে আছে 10, 15, টোটাল মার্কস আছে 15, আছে নাকি? লেখা আছে। তো ও পাশে যা গেল এমসিকিউ, গ্যাপ ফিলিং আর ম্যাচিং, এই তিনটা, তাই তো? এরপরে নোটস দিয়েছে, মন্তব্য, টেস্ট আইটেম মাস্ট বি নিউলি প্রিপারেড ফর ইচ টেস্ট বাই দ্য কোশ্চেন সেটিং দেমসেলভস। মানে আমাদের কর্তৃক প্রশ্ন তৈরি করে আমরা একটা ইভ্যালুয়েশন নেব, এখানে আপনাদের কোনো কাজ নাই, হয়ে গেছে অলরেডি। বোঝা গেছে কি আমার কথা? কি হয়েছে? এ কাজ হয়ে গেছে অলরেডি। তার মানে এর মাস্টার্স দেওয়া শেষ, দেওয়া শেষ হয়নি, দেবো আর কি, এখনো দেয়নি। গেল 15। এরপরে স্পিকিং। স্পিকিং এ এখানে আছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। যেটা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট মানে কি? আপনারা ক্লাস করছেন না, এই ক্লাসে আমরা যে অ্যাসেসমেন্ট গুলো নেই, যে অভিক্ষাগুলো নেই, পরীক্ষাগুলো নেই, এটা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট বলা হয়। এর উপরে এখানে মার্কস আছে কত? 20 না 10? 10 আছে দেখেন, কন্টিনিউয়াস যেটা 10। আর ফাইনাল অ্যাসেসমেন্ট ওই আপনাদের একদিন একটা পরীক্ষা নেব, মানে নেওয়া হয়ে গেছে মনে মনে, এখানে 20। তার মানে কত? 30, তাই তো নাকি? তাহলে এই 30 আর ওই 15 কত হয়? কত? 45, তাই তো? এরপরে দেখেন লাস্টে রিডিং অ্যান্ড রাইটিং, পড়া এবং লেখা। এইখানে আপনাদের কাজ। রিডিংটা আপনাদের আলটিমেটলি হয়ে গেছে। রিডিং কি হয়ে গেছে না? পড়াশোনা শেষ না? পড়াশোনা তো শেষ, কাল পরীক্ষা। তার মানে রিডিং শেষ, পড়ালেখা। এখন রাইটিংস বাকি আছে, ওই সেই রাইটিংস 30 মার্কস। ওই 30-এর পরীক্ষা আগামী কালকে, না আপনাদের পরীক্ষা না পরশু? 26 তারিখ থেকে শুরু। খুব টেনশন হচ্ছে না? আমার সাথে কথা বললে, ফোন করলে তো টেনশন মুক্ত হয়ে যেত। আমি এইসব এত মানে দেখার সুযোগও পাই না, এত চাপের মধ্যে থাকি সব মিলে, মানে সার্বক্ষণিক একটা চাপের মধ্যে থাকি, সব মিলে সময় পেয়ে উঠি না। তো আমাকে কথা বলার দরকার হলে ফোন দিবেন সরাসরি, ঈশান নামাজের পরে। যে কোনো সমস্যা, বিশেষ করে ইংরেজি সংক্রান্ত কোনো সমস্যায় হঠাৎ আটকে গেলে আমাকে কথা বলা যাবে। আমি পারলে চেষ্টা করব সেটা সমাধান করার। বোঝা গেছে? আমার অসংখ্য স্টুডেন্টরা ফোনে কথা বলে, আমি তাদেরকে সময় দিই, এবং সেটা ঈশান নামাজের পর থেকে 11টা পর্যন্ত এর মধ্যে বলা আছে। প্রতিদিন অন্তত পক্ষে ঘন্টাখানেক সময় প্রায় আমি ব্যয় করি আমার স্টুডেন্টদের জন্য। তো এটা সুযোগ থাকবে সবসময়, আপনারা কথা বলবেন, বিভিন্ন পরামর্শের কারণে সমস্যা নাই। তো আমরা এখন রিডিংটা কি শেষ করে ফেলাইছি না? কি কথা বলেন না, কারণ রিডিং শেষ না? পড়াশোনা তো শেষ না, এখনো আছে সামনে? শেষ। তাহলে আমাদের এখানে 15 মার্কস যেটা রয়েছে এটা শেষ, অলরেডি এর কাজ শেষ হয়ে গেছে। এখন বাকি আছে কত? কত? 30 মার্কস বাকি আছে, তাই না? এই 30, আগামী 26 তারিখে আপনারা এই 30 মার্কসের উপরে প্রস্তুতি নেবেন, রাইটিংস এর উপরে, লেখালেখির উপরে এই প্রস্তুতিটা নিতে হবে। এখন তাহলে সব মিলে মার্কস কত হলো? 45, এবং 45 প্লাস 45 ইকুয়াল টু 90। তাহলে 90 মার্কস হলো, তাই না? তাহলে বাকি থাকলো কত? 10 মার্কস। এই 10 মার্কসটা আপনাদের ইংলিশে ভাইভাতে দেওয়া হবে। ক্লিয়ার? ভাইভা হবে মোট একটা। মোট কয়টা ভাইভা হবে? একটা ভাইভা হবে। এই একটা ভাইবার উপরে মার্কস থাকবে 100, তার মধ্যে 10 থাকবে ইংলিশ। ক্লিয়ার? 100-র উপরেই আমরা মার্কিং করব, একটা আলাদা চলে গেল। এটা কিন্তু কথা বলবেন। হ্যাঁ, যান বাইরে যান। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, সমস্যা নেই। বলেন। আমি শেষ করব সব ইনশাল্লাহ, একটু অপেক্ষা হয়, উনি আসুন, একটু অপেক্ষা করে। উনি আবার বাদ পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা প্যারাগ্রাফ টাইপের লিখ। আমি একটা শীট দিয়েছি না অলরেডি, এখানে একটা সেন্ড করেছি না আমি, এটা লিখবেন, এনাফ, আর লাগবে না। হ্যাঁ, তাকে জানি না, বইটা লিখবেন এমনটি না, ও এরকম মানে না। ওটা আমাকে কমেন্ট করেছিল অনেকে,
আমাকে কমেন্ট করেছিল যে স্যার এই জিনিসটা পাচ্ছি না, আপনি একটু দেন। তাই কালকে আমি ওটা লিখে, হ্যাঁ নিজের মতো করে লিখে আমি দিয়েছি, একটু দেখে যে এনাফ এনাফ। হ্যাঁ enough, আর লাগবে না। হ্যাঁ এনাফ, ঠিক আছে। ওটা একটু দেখে যেন, বলা যায় না যদি এসে যায়, আসবে কিনা আমি বলতে পারবো না, আমি বলবো এ আপনাদের সাবজেক্ট রিলেটেড না। আমি গতবার প্রশ্ন দিয়েছি বিপিএড এ, বিপিএড এ দিয়েছি ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ স্পেশালি অন দ্য চিলড্রেন। আমি একটু ভিন্ন ধর্মী প্রশ্ন করি, হুবহু সেইটা আসছে দেখি পরবর্তী। তো ওরকম আমার মনে হলো যেন এরকম একটা কম্পোজিশন গুরুত্বপূর্ণ হতে পারে। তো আমি সেই আলোকে কম্পোজিশনটা এখানে দিয়েছি। তো যাক, তাহলে আমরা কথা বলি, উনি আসুক। 45 মার্কস তাহলে এখানে চলে গেল, তাহলে 10 মার্কস থাকলো না। 10 মার্কসটা আমরা কিসে দেব? ভাইভাতে দেব, তাই তো। তো ভাইবা স্পেশালি কিন্তু 100 মার্কস একটা থাকবে, যেটা মৌখিক পরীক্ষার সকল সাবজেক্টের আলোকে 100 মার্কস। আর 10 মার্কস থাকবে আমার ইংলিশে, এটা কিন্তু আলাদা। এরকম প্রত্যেকটা সাবজেক্টে কোনোটায় 20, কোনোটায় 10, কোনোটায় 5 মার্কস, কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের সাথে ভাইবা আছে। কিন্তু ভাইবা হবে কয়টা? একটা। ওই 100 মার্কস চলে গেল। আর এখানে 10 কাউন্ট হবে ভাইবা থেকে নিয়ে এসে প্রত্যেকটা জায়গায়। এটা আপনাদের কোনো কাজ নেই, কাজ হচ্ছে আমাদের। আমরা আমাদের মতো করে এটা দিয়ে দেব। ক্লিয়ার? এরপরে এই যে আপনার 30 মার্কস যেটা রয়েছে দেখেন, এর ডান পাশে দেখেন আপনারা এই কার্সরটা যেখানে আছে, দেখা যাচ্ছে না আপনাদের ডিভাইসে? তো এখানে দেখেন অ্যান্সারিং কোশ্চেন আফটার রিডিং এ টেক্সট, তাই তো। আপনার প্রশ্নের উত্তর দিতে হবে রিডিং এ টেক্সট, এই টেক্সটটা পড়ে অর্থাৎ প্যাসেজ পড়ে প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে এটা কিন্তু কনফার্ম থাকবে, অর্থাৎ প্রশ্নটা থাকবে। শর্ট প্রশ্ন আমি কয়েকটা প্রশ্ন করে দিয়েছি, এই যে এর উপরে দিয়েছি না, কয়েকটা প্রশ্ন করে দিয়েছি না আমি, পরে দেখেন। আর এরপরে রাত্রে আমি ফ্রি আছি, কথা বলেন 8টার পরে। আমাকে টেনশন হলে আমাকে ফোন দেবেন, ফোন দিলে দেখবেন টেনশন মুক্ত হয়ে গেছে। তো তাহলে আমরা প্রশ্ন কিন্তু কনফার্ম থাকবে, বলে দিলাম। সেখানে মার্কস যাই থাকুক না কেন, 3, 4, 5 থাকতে পারে, মেবি 9 থাকবে সব মিলে। তো প্রশ্নটা কনফার্ম থাকবে। এরপরে দেখেন কি আছে, গ্যাপ ফিলিং। এই গ্যাপ ফিলিংটা আমি ওখানে দিয়েছি নাকি? গ্যাপ ফিলিং, গ্যাপ ফিলিং একটা নমুনা দিয়েছি। এই গ্যাপ ফিলিংটা থাকবে, এটা ব্র্যাকেট ভাগ। ধরে নেন এখানে, একটু দ্রুত শেষ করতে হবে। ব্র্যাকেট ভার্বের মধ্যে কি আছে? ধরে নেন হ্যাভ লিখলাম না, এখানে লিখলাম, আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আই হ্যাভ ডু দ্য ওয়ার্ক, তাই না? আই হ্যাভ ডু, এটা কিন্তু আসলে অ্যাপ্রোপ্রিয়েট না। কেন? কারণ হচ্ছে দ্য সেন্টেন্স ক্রিয়েটেড অ্যাজ এ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং পারফেক্ট টেন্স মাস্ট বি কি? হ্যাভ, হ্যাজ প্লাস ভার্ব থ্রি, এটা হচ্ছে রুলস। তো এজন্যে আমরা কিন্তু এখানে ডু না লিখে টান লিখবো। জাস্ট একটা এক্সাম্পল, এটা না কিন্তু এর বাচ্চাদের জন্য এটা পড়বে। তো এরকম ধরনের রাইট ফর্ম অফ ভার্ব বলা যায়, এটাকে রাইট ফর্ম অফ ভার্ব বলবো। কিন্তু যখন গ্যাপ ফিল থাকবে তখন কিন্তু এটাকে রাইট ফর্ম অফ ভার্ব বলাটা আসলে ঠিক না। রাইট ফর্ম অফ ওয়ার্ড বললে কিন্তু আমার দৃষ্টিতে অ্যাপ্রোপ্রিয়েট হয়। কারণ ওখানে কিন্তু গ্যাপ ফিলিং যখন থাকবে, ওই যে আপনার উইথ ক্লু বা উইদাউট ক্লু, সেখানে কিন্তু ভার্বকে আপনারা কারেকশন করেন না, আপনার ওয়ার্ডকে কারেকশন করে কোনো কোনো কি ওই পার্টস অফ স্পিচে আপনারা কি করেন? রেফার করেন। যেমন কোনোটাকে নাউন বানান, কোনোটাকে অ্যাডজেক্টিভ বানান, কোনোটাকে অ্যাডভার্ব বানান, কোনোটাকে আদার্স, এই যে কোনো পার্টস অফ স্পিচে কিন্তু ট্রান্সফার করেন এটাকে। সো দ্যাট এখানে কিন্তু আমরা এটাকে ভার্ব কারেকশন বলা কতটুকু যুক্তিসঙ্গত জানি না, এটাকে ভার্ব কারেকশন বলবো। ওটা হচ্ছে ওয়ার্ড কারেকশন কিন্তু প্রকৃতপক্ষে। কিন্তু কিছু আমরা কথ্য ভাষায় সঠিক ধরে নেই, যেটাকে আমরা ভার্ব কারেকশন বলে থাকি, ঠিক কিনা? আমরা সবগুলোকে কিন্তু ওভারঅল ভার্ব কারেকশন করি। কারণ আসলে ক্রিয়া বাদে আসলে কোনো কি বলা যায়, যে কোনো প্রাণীরই কিন্তু মূল্য নেই এক হিসাবে। দেখেন প্রত্যেকটা প্রাণী কিন্তু কি কর্মশীল, তারা কর্মের মধ্যে কিন্তু সম্পৃক্ত। সো আমরা ওখানে যাব না। তো এখানে তাহলে আমাদের কি থাকলো? আমরা কোশ্চেন গুলোর উত্তর এটা কিন্তু আমাদের লিখতেই হবে, অর্থাৎ কোশ্চেন থাকবে, শর্ট কোশ্চেন এটা থাকবেই। নাম্বার 2, এখানে গ্যাপ ফিলিং এটা থাকবে। নাম্বার 3, এমসিকিউ এটা থাকবে, আছে নাকি? এই তিনটা কি আছে আপনার ওই ডিভাইসে? দেখেন ডিভাইসে আছে না তিনটা? তাহলে এই প্রশ্নের উপরে তিনটা থাকবে। এখন বিষয় হচ্ছে
এটা হচ্ছে আমরা কি বলবো, 1 নম্বরে হচ্ছে কোশ্চেন থাকবে, তাই না? কোশ্চেন। 2 নম্বরে আমরা কি বলেছি, এই যে ভাগ কারেকশন বা ক্যাপলিং বা যাই বলি ভিসি। এরপরে 3 নম্বরে আমরা কি বলছি, এমসিকিউ, তাই না? এখন প্রশ্নে ইতিমধ্যে এই সিস্টেমটা কিন্তু বিপিএড এর ছিল, আমি আবারও ক্লিয়ার করছি, এই সিস্টেমটা বিপিএড এর ছিল, সেটাও আজ এই অনেক বছর ধরে চলছে। এইখানে কি করে, এটাকে ঠিক রাখে। আমি আপনাদের বোঝার জন্য কিন্তু টেনশন যাতে না হয় তাই বলে দিচ্ছি, এটা থাকবেই, থাকবেই, প্যাসেজের মধ্য থেকে থাকবে। এই দুইটা মাঝে মাঝে চেঞ্জ হয়, মাঝে মাঝে চেঞ্জ হয়ে কি করে, ভাগ কারেকশনটা না রেখে হঠাৎ করে এখানে সামারাইজ দিয়ে দেয়। আমি কিন্তু এখানে সামারাইজ দিলে এখান থেকে ওখান থেকে কিছু লিখে দিলাম, ছোটবেলার সিস্টেম নাকি? আসলে তো সামারি হয় না, হয় না? হয় না কিন্তু এই মাথার থেকে কিছু, এখান থেকে কিছু, ওখান থেকে কিছু লিখে সামারি শেষ। কিন্তু এক্স্যাক্টলি সামারাইজ তো ওইটা না, ওইটা না, মূল বক্তব্য। সামারাইজ হচ্ছে মূল বক্তব্যটাকে আপনার তুলে ধরতে হবে, যে টোটাল সিচুয়েশনটা কার উপরে ভিত্তি করে রচিত হয়েছে, তাই না, কম্পোজ করা হয়েছে, এটা কিন্তু সামারাইজ। কিন্তু আমরা ওইভাবে যাই না। তো যাক, ওটা হচ্ছে আপনাদের নিজেদের ব্যাপার। আর এটা চেঞ্জ হয়ে গিয়ে হতে পারে সামারাইজ থাকতে পারে। আবার এমসিকিউ এটাও না রেখে মাঝে মধ্যে কি করে, ওই যে আপনার সামারাইজ গেল, যে ট্রু ফলস, যেটা আমি দিয়ে দিয়েছি। আপনারা বলছেন না যে 4-5টা আইটেম আছে, তাহলে এই এমসিকিউ এর জায়গায় কিন্তু কি থাকতে পারে বলেন, ট্রু ফলস থাকতে পারে। আর এই ভাগ করে এখান থেকে না দিয়ে অনেক সময় সামারাইজ থাকবে। তবে বেশিরভাগ প্রশ্নে আজকে 10 থেকে 12 বছর দেখা যাচ্ছে এটা থাকবেই। এটাও ক্ষেত্র বিশেষে থাকে, কিন্তু এইটার অপশনে খুব সস্তা। তাহলে ঝামেলা শেষ প্যাসেজের। অর্থাৎ এই যে 1 2 3 4 5, এই 5টা আইটেমের বাইরে প্যাসেজ থেকে কোনো প্রশ্ন হবে না, এই 5টা আইটেমের মধ্যেই থাকবে। ক্লিয়ার হয়েছে? এই ম্যাডাম, টেনশন টেনশন হচ্ছে, টেনশন কমে গেছে, কমেছে? তাহলে যখন টেনশন হয়, যখন টিচারদের সাথে একটু কথা বলতে হয়, কথা বললে এমনি সামনে হয়ে যায়। তাহলে এখানে যদি সামারি আসে তাহলে তো একেবারেই সহজ হয়ে গেল, নিজেদের মতো করে লিখলাম। আর ভার্ব কারেকশন যেগুলো আসবে প্যাসেজের উপরে ভিত্তি করেই আসবে, প্যাসেজটা একটু পড়ে নিয়ে কথা শেষ। তাহলে আমাদের কিন্তু প্যাসেজের কাজ শেষ হয়ে গেল নাকি? তবে বলে নিই, প্যাসেজটা মেবি কোন চিত্রশিল্পীর উপরে আসার সম্ভাবনাটা খুব বেশি। এবার চিত্রশিল্পী যেমন আমাদের দেশের আছে জয়নুল আবেদিন আছে, তারপরে এস এম সুলতান আছে। তবে এস এম সুলতানটা অনেকটা ইম্পর্টেন্ট বলে আমার কাছে মনে হয়েছে, কারণ এনার, হ্যাঁ দিয়েছি দিয়েছি, একটা ডিটেলস আমি দিয়ে দিয়েছি, ওই যে আমি কম্পোজ করা দেখলাম, ওই যে প্রিন্ট দেয়া দেখলাম, বোঝা গেছে। তাহলে এস এম সুলতানটা একটু পড়ে রাখলে ভালো হয়, ভালো করে। জয়নুল আবেদিনটা একটু পড়লাম, এ আশা করা যায় এদিক দিয়ে ওদিক দিয়ে এরকম একটা প্যাসেজ আসতে পারে, না আসলে আবার স্যারের কিন্তু ধরা যাবে না, কারণ আমি আমার ধারণার উপরে একটা জিনিস দিয়েছি, তাই না? তো ইংলিশ স্কিল প্রায় সবার ভালো, ভয় পাওয়ার কারণে ভালো না। ইংরেজি হাতে ঘোরার কিছু না, ইংরেজি অনেক সহজ জিনিস। আমার নিজের জীবন দিয়েই বলি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে যখন আপনার ওই যে অনার্সে ফিলোসফিতে যখন আমি মানে ভর্তিও হলাম, হওয়ার পরে 1 বছর লস দিয়ে কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হয়েছি। কারণ ইসলামী বিশ্ববিদ্যালয় তখন গাজীপুর ছিল, এই কুষ্টিয়ার এই বিশ্ববিদ্যালয় কিন্তু ঢাকা গাজীপুর। এবং ওয়াইসি প্রত্যেকের স্টাইপেন্ড দিত মাসের 1 তারিখে, সেই সময়ে 1200 টাকা। কি বুঝলেন? যখন খরচ হতো 400 থেকে 500 টাকা। কুষ্টিয়া ইউনিভার্সিটি না তো ওই ঢাকায় ছিল ওই ইউনিভার্সিটি, এক রাত্রে এরশাদে এই কুষ্টিয়ায় নিয়ে আসছিল। ঢাকা গাজীপুরে ছিল এটা, এটা 89 সালে নিয়ে আসছিল, বোঝা গেছে? তো ওইখানকার স্টুডেন্টরা প্রত্যেককে মাসের 1 তারিখে 1000 থেকে 1200 টাকা তারা স্টাইপেন্ড পেত, যার অর্ধেক টাকা তারা বাড়ি পাঠাতে পারত। তাই জেদ করে ওই বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছিলাম, প্রথমবার চান্স পাইনি, বোঝা গেছে। তারপরে কিন্তু একাধিক সাবজেক্টে মাস্টার ডিগ্রি করেছি নিজের মনের বলের কারণে, এটা জেদ ছিল আমার। ইকোনমিক্স এর মতো সাবজেক্টে আমার এক কলিগের সাথে জেদ করে মাস্টার ডিগ্রি করতে গেলাম। ইংলিশে এসে আবার প্রিভিয়াস দিয়ে আবার মাস্টার ডিগ্রি করলাম, কম্পারেটিভ রিলিজিয়নের উপরে অনার্স মাস্টার্স করলাম, পরে পিএইচডি করলাম, এমফিলও করলাম, পিএইচডি করলাম। এগুলো জেদের বশবর্তীতে করেছে। তো জেদ করতে হবে, কেন না, কেন হবে না? আমার কথা বোঝা গেছে? কেন আমি পারবো না, এটা হলো কথা।
এবং পিএইচডি যেটা করেছি সেটা হলো ডাটা কালেকশনের উপরে করেছি, আমার জেদ ছিল যে কোনো বুক নলেজের উপরে, বুক নলেজের উপরে আমি করবো না, ডাটা কালেকশনের উপরে। টোটাল এই বৃহত্তর খুলনার এমন কোনো ইউনিয়ন নেই যেখানে আমার পা পড়েনি। আমি গিয়েছি সেখানে 4টা বছর একা একা। এগুলো উৎসাহের জন্য বলছি, আমি আমার জন্য না, বোঝা গেছে? উৎসাহ বৃদ্ধির জন্য। হবে না কেন? কি কারণে হবে না? ইকোনমিক্সে যখন মাস্টার ডিগ্রি করলাম, ওই আমার এক কলিগের সাথে জেদ করছিলাম যে তুই কত নাম্বার পাইছি, তার উপরে পেয়ে তারপরে আমি তোর সাথে কথা হবে আমার। তা আল্লাহ তা আমার দিচ্ছে। বোঝা গেছে? তো এগুলো জেদ করতে হবে, এটা হচ্ছে উৎসাহের জন্য আমি কথাগুলো বললাম। তাহলে আমার প্যাসেজ কিন্তু চলে গেল, তাই তো? তাহলে প্যাসেজের উপরে 9 মার্কস। আমার কয়টা আইটেমে আসতে পারে? 4 অথবা 5। সামারাইজ কম আসতে দেখা যায়, আবারও বলছি সামারাইজ আসতে কম দেখা যায়। এমসিকিউ কে ওভারলুক করে ট্রু ফলস দেয়, এটা থাকবেই। এই দুটোতে একটা আইটেম থাকবে, আর এই দুইটা থেকে এই আইটেমটা থাকার সম্ভাবনা বেশি, সামারাইজ কম আসবে। এটা ক্লিয়ার? এরপরে আমাদের অপশন দিয়েছে কি ইনফরমেশন ট্রান্সফার, যেটা আমি বোধহয় বেশ কিছু আপনাদের এখানে উত্তর সহ দিয়েছি, তাই না? উত্তর সহ দিয়েছি না? না না, উত্তর আছে। কি উত্তর নাই? ইনফরমেশন ট্রান্সফারের উত্তর দেয়নি আমি? ইনফরমেশন ট্রান্সফার কতগুলো দিয়েছি আমি? অ্যান্সার দেয়নি? তাই? আচ্ছা, আমি রাত্রে ইনশাল্লাহ দেখি, আমি দিয়ে দেবো আর কি উত্তরটা, ঠিক আছে? আচ্ছা, তা আমি ভুলে যাই কি না? তাহলে ইনফরমেশন ট্রান্সফারটা আপনাদের কি, এই জিনিসটা কিন্তু এখানে লেখা আছে, এটা আসবে। ইনফরমেশন ট্রান্সফারের উপরে একটা প্যাসেজ থাকবে। তো আবারে বলি, হ্যাঁ প্যাসেজ। আমি এখানে কিন্তু একটা প্যাসেজ দিয়েছি, কি যেন, নীল আর্মস্ট্রং। এটা কিন্তু আসার সম্ভাবনা নেই তেমন, নেই তেমন, নাও আসতে পারে। তো আমি একটা দিয়েছি এখানে জাস্ট নীল আর্মস্ট্রং এর উপরে। তবে এই জাতীয় প্যাসেজ মাঝে মাঝে দেখা যায় যে এই প্যাসেজ গুলো না এসে, ওই যে প্রথমে যে প্যাসেজটা পড়েছে না, এই 4টা আইটেম, এই 4টা আইটেম যার উপরে, ওর উপর থেকেও আবার অনেক সময় এই ইনফরমেশন ট্রান্সফারটা হয়। বোঝা গেছে? তবে আপনাদের এই ইনফরমেশন ট্রান্সফারটা কোনো জীবনীর উপরে আসে, ক্লিয়ার? এবং খুব সহজ, এবং খুব সহজ। বোঝা গেছে নাকি? খুবই সহজ। তবে এই চিত্রশিল্পীদের উপরে কারোর উপরে আসতে পারে, এরকম কোন একজনের উপরে, যেমন লিওনার্দো দা ভিঞ্চি আছে, আছে না একজন ভদ্রলোক, পাবলো পিকাসো নামে একজন বিখ্যাত ব্যক্তিত্ব রয়েছে, তার উপরে আসতে পারে ইনফরমেশন ট্রান্সফার, কিন্তু আসতে। হলো? মার্কস কত দিয়েছি একটু দেখেন, এসে যাবে আশা করা যায় এরকম 5। এটা কিন্তু 5 মার্কস থাকবে। এরপরে আছে সাবস্টিটিউশন টেবল, এর উত্তরগুলো আমি দিয়েছি, তাই না? এবং সাবস্টিটিউশন টেবল কিন্তু সহজ, এটা বেশ সহজ। তবে একটা কাজ করবেন আপনারা, মেলানোর সময় আমি অনেকে দেখেছি যে প্রথমটাই মেলানোর চেষ্টা করে না। আপনারা প্রথমটা কোনো অবস্থাতে মেলাবেন না, কারণ আমাদের বয়স তো এই শিক্ষকতা করতে করতে শেষের পথে, এখন আমরা শেষ প্রান্তে। তো অধিকাংশ স্টুডেন্ট ও প্রথমতে লিখতে হবে, এই টেন্ডেন্সি না, এটা করবেন না। আপনি প্রত্যেকটা পড়ার পরে কনফার্ম হবেন যে এই সেন্টেন্সটা আমার সঠিক আছে, ওটা লিখে ফেলাবেন। তাহলে আপনাকে 3টা রো থেকে 3টা আইটেম কিন্তু বাদ পড়ে গেল, ঠিক না? কিন্তু স্টুডেন্ট গুলো, এই স্টুডেন্টরা এটা করে না কেন আমি বুঝি না। আমরাও করতাম না ছোটবেলায়, বুঝতাম না, আমাদের সময় তো পড়ে নেওয়ার লোক ছিল না, কম ছিল। তো এই জিনিসগুলো দেখবেন যে 3টা রোর মধ্যে আপনার কোনটা সঠিক যথার্থ মনে হচ্ছে, সেটা আগে লিখে ফেলাবেন। সেটা 3 নম্বরে হোক, অসুবিধা কি? 4 নম্বরে হোক, অসুবিধা কি? হ্যাঁ, দিয়ে তারপরে আপনারা লিখলেন, কিন্তু ওইটা আগে করবেন, ইনফরমেশন ট্রান্সফারটা, ঠিক আছে? এখানে মার্কস কত দিয়েছি? মেবি, না মনে হয় 5 দেয়নি মনে হয়। হ্যাঁ, 2.5 মার্কসটা এরকম থাকবে মনে হয়, কি জানি না, এখন ওরা কি দেখি করবে। তো এরপরে আমাদের আছে সাবস্টিটিউশন টেবল গেল, কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং গুলো অত্যন্ত সহজ আসবে, এবং ছোট ছোট কমপ্লিটিং আসবে, ছোট ছোট, ছোট ছোট। যেমন একটা এক্সাম্পল দেই, হিট দিয়ে একটা আসতে পারে, হ্যাড দিয়ে একটা আসতে পারে। হ্যাঁ, হ্যাড প্লাস কি, লিস্ট দিয়ে একটা আসতে পারে। হ্যাঁ,
এই তো ভালো স্টুডেন্ট। লেস এটা দিয়ে একটা আসতে পারে, ইফ দিয়ে একটা আসতে পারে, প্লাস কি হ্যাঁ, তারপরে সাবজেক্ট লাগবে না এখানে, তারপরে শুড লাগবে না। ইয়ার পড়া তো কার, স্টুডেন্টটা আর পড়ে না, মানে এখন মাস্টার মতো নেই। আগে কিছুদিন আগে মাস্টার মতো ছিলাম, এই যে করোনার আগ পর্যন্ত একটু মাস্টার মাস্টার ভাব লাগবে, স্টুডেন্টদের পড়াই মজা পেতাম। এখন যে কি অবস্থা, মনে হয় না যে এই প্রফেশনে সব শেষ, স্টুডেন্ট পড়ায় মজা পাই না। এখান থেকে 5 সাল থেকে 10-11 সাল পর্যন্ত লেখাপড়া আছে, প্রচুর প্রচুর স্টুডেন্ট তাদেরকে পড়ায় মজা পাইছে, এরকম টিচিং দিয়ে ভালো লেগেছে। এই টিচিং দেবো, স্টুডেন্ট যদি আমাকে না আটকায় তাহলে আমি কেন লেখাপড়া করবো? সোজা কথা আমার আছে, স্টুডেন্ট প্রশ্ন করে আমাকে আটকাতে হবে, যখন আমাকে আটকাবে তখন আমি তার সামনে দৌড়াবো। এই স্টুডেন্টও কিছু জানে না, মাস্টারও কিছু জানে না। যা, সব শেষ। তাই এই পর্যায়ে আমরা এখন টিচার। তো যাক, তাহলে লেস দিয়ে একটা আসতে পারে, আসার সম্ভাবনা আছে। ইফ দিয়ে একটা আসতে পারে, ইফ। তো ইফ প্লাস সাবজেক্ট প্লাস আমরা কি লিখি, তাই না? ওয়্যার লিখি, তাই না? ওয়্যার লিখি না? জি হ্যাঁ, জি জি জি, এখন আমি ডিটেলসে যাচ্ছি। তো এরকম একটা কিছু দেখলে হয়ে যেতে পারে, আশা করা যায় এরকম একটা প্রশ্ন আসতে পারে, সহজ দিয়েছে হবে প্রশ্ন, কঠিন হবে না। এজন্য আমি অত কন্ডিশনের মধ্যে যাচ্ছি, আর এত কন্ডিশনে গেলে অনেকে আবার ঝামেলায় পড়ে যাবে। বোঝা গেছে? তাহলে ইফ দিয়ে সাবজেক্ট দিলাম, তারপরে ওয়্যার দিলাম, এরকম একটা আসতে পারে। যেমন ইফ আই ওয়্যার এ কিং, যদি আমি রাজা হতাম তাহলে অনেকগুলো বিয়ে করতাম। আগের রাজারা আগের রাজারা অনেক বিয়ে করতো না? তা আমার মেয়েটা ছোট্ট, ক্লাস 4-এ পড়ে, ওকে আমি বলছি, তা বলছে আব্বু ইফ আই ওয়্যার এ কিং কি হইতো, আমি অনেক বিয়ে করতাম। ক্লাস 4-এ পড়ে পড়ে এবার উঠেছে। তা আমি বলছি এ বললে কেন? বুঝলি ওই সিনেমার মধ্যে দেখি একটা একটা রাজার অনেক বউ দেখায় না সিনেমার মধ্যে। এই যে ব্যাড প্র্যাকটিস, এগুলো এ কারণে বললাম, এগুলো কিন্তু যে ধর্মেই যান না কেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এর বৈধতা আছে বলে আমার মনে হয় না। কি আছে নাকি? আছে? কোরআনে কোথাও আছে নাকি হুজুররা এটাকে নিজেদের মতো করে? কোনো কারণ এখানে আসার কোনো সুযোগ নেই, এই বক্তব্য দেবেন না কোথাও। ওনার ক্ষেত্রে বলবেন যে ওরা আল্লাহর নির্দেশ ছিল তাই শিখেছে, আর কোনো কথা হবে না ওখানে, স্টপ। কোনো কথা আর বলা যাবে না। আবার একটা কথা, আবার বিশ্লেষণে যাই, কারণ ওখানে কোরআনের ভিতরে স্পষ্ট বলা হয়েছে যে আমার হাবিব শেষ করে, এই 2-10 মিনিট পরে শেষ করে দেবো কেন? হ্যাঁ, এই 10 মিনিট পরে। তো ওখানে স্পষ্ট নির্দেশ কোরআনের ভিতরে আছে, আমি মাঝে মাঝে স্টাডি করি, খুব বেশি কোরআন আমি জানি না। ওখানে স্পষ্ট আছে যে আমার হাবিব আমার নির্দেশ ছাড়া প্রকাশ করতেন না, কোনো কথাও বলতেন না। সুতরাং বিশ্লেষণ করা যাবে না, কোনো বিশ্লেষণ বাদ। আল্লাহ রসুলের ক্ষেত্রে কোনো ধরনের বিশ্লেষণ করা যাবে না। আবার এক কথায় শেষে, কোরআনে যেখানে স্পষ্ট বিধান রয়েছে সেখানে নির্দেশের কোনো বিশ্লেষণের প্রয়োজন নেই, এটা করলেই ডাইভার্ট পেতে হবে। বিষয়টা হচ্ছে তার নির্দেশ ছিল তার সাথে, সে যা বলতো তাই করতো, তাই চিন্তা করতো, তাই ভাবতো, তাই মানুষের সামনে প্রকাশ পেত। বিশ্লেষণ বার আর কখনো বল করবেন না, বলবেন যে এটাই, এরপরে আর কোনো সুযোগ নাই। থাকলে খোলাফায়ে রাশিদিনরা সেই পথে যেত, কিন্তু তারা যায়নি। সুতরাং হুজুরগুলো বেঁধে পেটাবেন কায়দা করে, যারা এই আবল তাবল কথা বলবে। বোঝা গেছে? তো যাক, তাহলে ইফ দিয়ে আমরা কন্ডিশনের মধ্যে না যেয়ে ওয়্যার পর্যন্ত এসেছি। আমার এদিকে খেয়াল করলে লাভ হবে। উড দ্যাট একটা আছে, আছে নাকি? উড দ্যাট আই কুড বি এ চাইল্ড এগেন। হ্যাঁ, উড দ্যাট দিয়ে একটা এরকম ধরনের একটা আসতে পারে। তারপরে সো ডট ডট দ্যাট, এরকম ধরনের একটা কম্পিটিভ থাকতে পারে। যারা একটু উইক, একটু অপেক্ষা করলে পাশ থেকে এই হেল্প গুলো পাওয়ার সুযোগ রয়েছে পরীক্ষায়। নকল করার সুযোগ থাকবে না, কিন্তু পাশ থেকে হেল্প পাওয়ার অনেক সুযোগ ওখানে পাওয়া যাবে। এই জাতীয় ইনফরমেশন গুলো যথেষ্ট সুযোগ পাওয়া যাবে। এই জাতীয় প্রশ্নের উত্তরগুলো অলরেডি ওর মধ্যে হয়ে যাবে আলটিমেটলি। যেমন এমসিকিউ করলে এগুলো একটু ওয়েট করলে, যেটা না পারেন পাশ থেকে দেখবেন যে ওটা আলটিমেটলি হয়ে গেছে। তারপরে যে কমপ্লিটিং, এটা ছোট্ট একটা উত্তর, এগুলো হেল্প পাওয়া যাবে। নিজেই ইচ্ছাকৃতভাবে ভুল করে সামনে আগে দেখে লাভ নেই, যেগুলো হবে ওগুলো লিখতে লিখতে এগুলো আলটিমেটলি ওর মধ্যে হয়ে যাবে। যেমন ইনি পারে, এর দিয়ে একটু লিখে নিল, একটু লিখে নিল,
তাই না? এভাবে একটু নিলে তাহলে তোমাদের তো সুবিধা হয়ে গেল নাকি? একটু স্যাক্রিফাইস মাইন্ড, এখানে তো আর পরীক্ষা না, এই সরি, এখানে তো আমি আমি একটু বলি, এখানে তো আর আপনার ইয়ে না, ওই কি বলে, চাকরি না, তাহলে অসুবিধাটা কি? চাকরি, আমি বলছি কি, চাকরির পরীক্ষা না তো এটা, আর মেয়েরা এমনি ঝামেলা আছে। আমরা তো ইউনিভার্সিটিতে পড়ে আসছি, বহুত ঝামেলা। ওরা আমাদের কাছ থেকে এদিক থেকে একটা দুটো নোট নিয়ে ওরা আমাদের হাতে ইয়ে কোন যন্ত্রণায় পড়ে গেলাম। কিন্তু হ্যাঁ, ছেলেরা এই কাজটা করে না, এরা হেল্পফুল। কিন্তু মেয়েরা কোনো কাজে একটা নোট নিতে পারলে ও ধার পার দাঁড়াবে না, আর দিতে হয় এই সব দাম। তো যাই হোক, আপনারা এটা নিজেদের মতো করে নিয়ে গেল এক। তাহলে এটা চলে গেল কমপ্লিটিং। এরপরে আমার আছে কি ফর্মাল রাইটিং, তাই না? ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে আপনারা একটা বিষয় একটু দেখবেন যে আহ, হচ্ছে ওই আমি দিয়েছি না কয়েকটা, প্রথম দিকে যেন কি দিয়েছি দেখি, প্রথম দিকে কি দিয়েছি যেন, অ্যাপোলজি লেটার ডেলিভারি কই, এই প্রথম দিকে যে লেটার গুলো আছে না, এই অ্যাপ্লিকেশন গুলো, ফরমাল লেটার গুলো, এইগুলো থেকে একটু দেখেন। মাল্টিমিডিয়া সেট আপে ডিবেটিং ক্লাব, তারপরে হচ্ছে ক্লাসরুম সিস্টেম ফ্যাসিলিটিস, ড্রামা, লাইব্রেরি ফ্যাসিলিটিস না, এই লাইব্রেরি ফ্যাসিলিটিস, এটা একটু ভালো করে দেখেন, বোঝা গেছে? স্পেশালি আমি একটু বলে দেই, লাইব্রেরি, আমাকে শেষ করতে দিতে হবে। লাইব্রেরি ফ্যাসিলিটিস একটা আছে মনে হয় শেষে না, এখানে স্পেশালি ফর ফাইন আর্টস এরকম ধরনের কথাটা জুড়ে দিতে পারে যে বই থাকবে, কিন্তু বইটা ফাইন আর্টস এর উপরে কিছু বই দিতে হবে, ইংলিশ, রিটেন ইন ইংলিশ, এরকম তথ্যটা হয়তো সম্পৃক্ত হতে পারে। আমার কথা কি বোঝা গেছে? রেকর্ডে হচ্ছে তো, এত কথা বলা ঠিক না, এটা আবার রেকর্ড হচ্ছে। তো এরকম ধরনের কিছু তথ্য আসতে পারে। তো লাইব্রেরি ফ্যাসিলিটিস, তারপরে মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, আর একটা কি আছে যেন, ওই ওরকম ধরনের ওই যে তিন চারটা ফ্যাসিলিটিস, এগুলো একটু ভালো করে দেখি। ঠিক আছে? আর কোনো কথা আছে? এরপর জি জি, বিজনেস এটার এক নজরে একটু দেখেন, কারণ আহ, আমার মনে হয় উপরের দিক দিয়েই সম্ভাবনাটা বেশি আসতে পারে। আবার দিতে হবে কেন? গতবার যে ইয়ে দিয়েছি না, ওই যে আহ, গত যে আমি নোট দিয়েছি, ওই যে আপনার আগের যে মেথড ছিল, এই মেথডে যে নোট দিয়েছি সি গ্রুপের মধ্যে অ্যান্সার গুলো সব আছে। এখন তো সি গ্রুপ নেই, আগের মেথডে যে সি গ্রুপ। তাহলে আমি বিজনেস লেটার কয়েকটা ইয়ে দিয়ে দেবো, বিজনেস লেটার কয়েকটা দিয়ে দেবো। আচ্ছা, আজকে দেখি আমি কয়েকটা বিজনেস লেটার আপনাদের দিয়ে দেবো। আর হচ্ছে আমার ওই সাবস্ক্রিপশন টেবিলের এই অ্যান্সারটা দিতে হবে, এই তো, আর কিছু? আচ্ছা, তাহলে শেষ। আর এখানে আছে কম্পোজিশন, তাই না? এই কম্পোজিশনটা আপনারা আজকে ওই কি একটা লিখে আপনারা লিখে ফেলাইছেন, ওটা দেখেন ভালো করে। ওরকম ধরনের ইম্পর্টেন্স যেগুলো রয়েছে, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ আছে মনে হয়, রিডিং নিউজ পেপার আছে মনে হয়, এরকম ধরনের প্যাসেজ গুলো একটু ভালো করে দেখেন। ওই যে ইম্পর্টেন্স যেগুলো আছে ওগুলো একটু ভালো করে দেখেন। আছে, হ্যাঁ হ্যাঁ, লেখেন। হ্যাঁ, নিউজ পেপারটা দেখেন একটু। ওই একটা ভালো জিনিস। আর ইয়ে আছে নাকি, ফেসবুক আছে নাকি? ওই ওর মধ্যে থেকেই থাকবে, ওর একই রকম। আর কি আছে? রসায়ন, দেখেন একটু, ওইটা একটু দেখেন। ও, গণ অভ্যুত্থান, ও আবার দিয়ে বসেছি কিনা তারও ঠিক। আচ্ছা, আনরেস্ট পলিটিক্সটা একটু দেখে রেখেন, আনরেস্ট পলিটিক্স এটা একটু দেখে রেখেন। আর হচ্ছে ওই যে ইম্পর্টেন্স অফ আর্ট অন দ্য চিলড্রেন, এটা একটু দেখেন। ওই যেটা আপনারা দেখছেন, এটা যেহেতু সাবজেক্ট রিলেটেড, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে? তাহলে দুই তিনটা চারটা বললাম না, আটের ওটা যেহেতু সাবজেক্টের সাথে। আর ওটা আছে হচ্ছে ওই যে আনরেস্ট পলিটিক্স, ওই একটা, তারপরে হচ্ছে ওই নিউজ পেপার রিডিং, এই তিন চারটা পাঁচটা একটু দেখে দেখে না, যেটা আসে আপনারা পারবেন আশা করা যায়। ঠিক আছে? হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, ও এসে যাবে এর মধ্যে থেকে, এই যে এদিক ওদিক বললাম, আমার মনে হয় আশা করা যায় এসে যাবে। তো যাক,
এখানে আমার ওই যে অনলাইনে দেখছি কে কে যেন জাবের হোসাইন, আবার কে কে আছে যেন শিমুল, তারপরে এরা কি আপনাদের কোনো কথা আছে? আমি ক্লাস শেষ করছি কিন্তু। হ্যাঁ, ও, তারপর কি মুক্তারুজ্জামান, এই শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো? জি জি স্যার, শুনতে পাচ্ছি। না স্যার, কোনো কথা নেই স্যার। কোনো কথা নাই? আচ্ছা, তাহলে তো খুবই ভালো কথা। সব কি বোঝা গিয়েছে আমি যা বলছি এ পর্যন্ত? জি জি জি, বোঝা গিয়েছে স্যার। আচ্ছা, যদি কোনো কোশ্চেন থাকে আপনারা সরাসরি আমাকে ফোন দিয়েন। গ্রুপে লেখালেখির দরকার নেই, আজকে ফোন দিতে পারবেন। রাত 8টার পর থেকে 11টার মধ্যে যে কোনো সময় আমাকে ফোনে পাবেন। হোয়াটসঅ্যাপে আমাকে রিং দেবেন, কোনো সমস্যা থাকলে আমি কথা বলবো আপনাদের সাথে। ঠিক আছে? জি স্যার। তো পরীক্ষা আশা করা যায় সুন্দর হবে এবং অত্যন্ত সহজ হবে। এবং যে ডিরেকশন গুলো আজকে ক্লাসে দিলাম এর আলোকেই আশা করা যায় ইনশাআল্লাহ প্রশ্ন হবে এবং সবাই আপনারা ভালো করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। আহ, ভালো থাকেন সবাই। তো ঠিক আছে, থ্যাংক ইউ। এত ভয় লাগে কি করতেন? ভয়ের কোনো দরকার আছে? ভয় লাগলে কথা বললে এমনি ভয় পেয়ে যাবেন। না, এখন আসলে বোর্ড চেঞ্জ করে দিয়েছে, সেটা কোনো মা বাবার কাছে নাকি ওখানে যেতে চাইতাম। না না, সময় লাগবে। গ্রুপে তো ফাইন করে, আমি তো নিজে তো লিখে দেওয়া হয়েছে। না না, পরে দিয়ে কি হবে?